আমরা আজকে মূলত চাপ এবং তরলের মধ্যে চাপ এই দুইটা ক্লিয়ার করে একটু সামনের দিকে যাব। এই চাপের উপরে কিছু ম্যাথ বা কিছু সিচুয়েশন আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আচ্ছা, চাপ চাপ শব্দটার সাথে তো আমরা মোটামুটি সবাই পরিচিত। এখন ফিজিক্সের ভাষায় বা পদার্থবিজ্ঞানের ভাষায় চাপ কাকে বলে সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হুম। তো আমি একটা বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি, সেটা তো আসলে চাপ না, সেটা হচ্ছে এফ বা হচ্ছে বল, তাই না? বল। তাহলে চাপ আসলে কোনটা? আমরা সাধারণ ভাষায় কাউকে ধাক্কা দিলে বা খোঁচা দিলে সেটাকে এক ধরনের চাপ হিসেবে ধরি, কিন্তু ফিজিক্সের ভাষায় বল আর চাপের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে চাপ কোনটা এটা একটু দেখি। ধরো আমার কাছে এরকম একটা ক্ষেত্রফলের একটা বস্তু, মানে এরকম একটা তল আছে। এটা একটা বস্তু। হ্যাঁ, যার এইটুকু একটা ক্ষেত্র, এই ক্ষেত্র বস্তুর একটা ক্ষেত্র, এক যে কোনো এক পাশ আমি দেখাচ্ছি ক্ষেত্র। তো এর ওপরে আমি কিন্তু বল প্রয়োগ করতেই পারি, তাই না? আমি এর ওপরে আসলে এফ বল প্রয়োগ করতে পারি। হুম। তো এই পুরা বস্তুটা আমি ধরলাম যে ধরো এটা হচ্ছে 10 মিটার। হ্যাঁ, 10 মিটার, আর এইটাও হচ্ছে তোমার 10 মিটার। 10 মিটার। তাহলে এই পুরাটার ক্ষেত্রফল হবে হচ্ছে আমার 100 মিটার স্কোয়ার, তাই না? তো 100 মিটার স্কোয়ারে আমি ধরলাম যে আমি 1000 নিউটন বল প্রয়োগ করতেছি। 1000 নিউটন। 1000 নিউটন। তো 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে এটার ক্ষেত্রফল আর কি, তাই না? এই বস্তুর ক্ষেত্রফল। ক্ষেত্রফল 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে আমি 1000 নিউটন বল প্রয়োগ করতেছি, এটা আমি বলে দিছি। 1000 নিউটন। তাহলে আমি এটার একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল মানে ধরো এখানে 1 মিটার স্কোয়ার, এই যে একক ক্ষেত্রফল, এই পুরাটুকু না কিন্তু, আমি যেটুকু ধরো এই যে লাল কালার করে দিছি, তাহলে এই ছোট একক ক্ষেত্রফলে কতটুকু চাপ দিচ্ছি, বুঝছো? একক ক্ষেত্রফলে কতটুকু বল দিচ্ছি সেটার মানে হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাকেই বলে চাপ। আবার ভালো করে বোঝো যে পুরাটার উপরে যতটুকু বল প্রয়োগ করতেছি সেটাকে যদি আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে ফেলি, ওই একক ক্ষুদ্রাংশের উপর কতটুকু বল পড়তেছে সেটাই হচ্ছে চাপ। ধরো এটাকে আমি যদি এরকম ভাগ করতাম, অনেক অনেক ভাগ হইতো। ভাগ হলে তার একটা ভাগের ওপর কতটুকু বল প্রয়োগ করতেছি সেটাই হচ্ছে তোমার চাপ। তাহলে আমি একক ক্ষেত্রফল ওপর প্রযুক্ত বল যেহেতু চাপ, মানে আমি বলতে পারি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বলকেই বলে হচ্ছে চাপ। তাহলে আমি কি যদি এখানে চাপটা নির্ণয় করি, 100 মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 নিউটন, তাহলে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু কী হবে? আমি 1000কে ভাগ করব না, নিউটনকে 100 দিয়ে ভাগ করব, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে তোমার 10 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, 10 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ, মিনিট। আচ্ছা, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে আমরা মানে সাউন্ড করবো আর কি। এইটাই হচ্ছে চাপের পরিমাণ, এটাই হচ্ছে চাপের পরিমাণ। তাহলে চাপকে হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পি ইকুয়াল টু লেখা যায় কি, উপরে ছিল হচ্ছে, উপরে ছিল বল, তাহলে উপরে আমি বলতে পারি বল বা এফ, আর নিচে ছিল হচ্ছে ক্ষেত্রফল, মানে টোটাল ক্ষেত্রফলটা। টোটাল ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই তো ছোট ক্ষেত্রফলের অঙ্ক বের হয়ে যায়, তাই না? তাহলে এর বদলে আমি এ লিখতে পারি। তাহলে পি সমান এফ বাই এ আমি আসলে লিখতে পারি। তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। এখন তোমাকে কোনো চাপ যদি বলে, আচ্ছা ধরো কোনো তরল, আমি একটা তরল নিছি হচ্ছে এরকম একটা পাত্রে। হুম, এই তরলটা মানে পূর্ণ আছে এই পর্যন্ত, ধরো এর মধ্যে কি পরিমাণ চাপ ফিল হয় এটা আমি বের করার চেষ্টা করব।
তো অন্তত এইটুকু তো আমরা বুঝি, মানে এইটুকু তো আসলে বুঝি যে তরলের কোনো পানির মধ্যে নামলে আমরা কিছুটা চাপ ফিল করি না? মানে পানির মধ্যে নামলে আমাদের কিছুটা মানে বায়ুতে যেই চাপটা, পানির মধ্যে কিছুটা বেশি চাপ ফিল করি, মানে একটু মনে হয় যে আমাদের চেপে ধরে রাখছে, তাই না? একটু বেশি চাপ ফিল করি। তো তরলের মধ্যে আসলে এই চাপের পরিমাণটা আসলে কিছুটা বেশি, এবং তরলের যত ভেতর দিকে যাওয়া যায়, যত নিচের দিকে যাওয়া যায়, তত কিন্তু চাপের পরিমাণটা বাড়ে। কারণ এর আগে ওই যে আমরা টাইটান টাইটানিকের জন্য যে টাইটান সাবমেরিন নিয়ে একটা নিউজ পড়ছিলাম, যে ওটা আসলে অনেক নিচে গিয়ে এই চাপের কারণে হারায় যায় আর কি, ওটাকে খুঁজে পায় না। হ্যাঁ, তো এরকম একটা ঘটনা এই খুব রিসেন্ট গত বছর একটা ঘটনা ছিল। তো ধরো আমি এখন এই চাপটাই নির্ণয় করতে চাচ্ছি। তো আমি এই একটা বিন্দু, বা এই একটা বিন্দুর বা এই একটা তল, ধরো এই একটা ক্ষেত্রফল তলের মধ্যে, এর ওপরে আমি চাপের পরিমাণ নির্ণয় করতে চাচ্ছি। চাপ কত, এখানে চাপ কত এটা নির্ণয় করতে চাচ্ছি। তো এখানে চাপ আসলে দিচ্ছে কারা? পানি দিচ্ছে। পানি আসলে সব দিক থেকেই চাপ দিচ্ছে। আমি আপাতত এই পানির উপরেরটুকু কল্পনা করি, যে আমার এই বরাবর যে পানিটুকু আছে, এই বরাবর যে পানিটুকু আছে, সে আমাকে চাপ দিচ্ছে। হুম, এই বরাবর যে পানিটুকু আছে, সেই পানির যে ভর বা সেই পানির যেই ওজন, সেই আমাকে আসলে চাপ দিচ্ছে। এটা আমি আসলে ধরে নেই, না, এই বরাবরটাই তো আসলে চাপ দিচ্ছে। কারণ তুমি ধরো তুমি যখন এইখানে এই অবস্থানে থাকবা, তোমার উপরের যে পানিটুকু আছে সেটাই তার ওজনই তো তোমাকে, ওজনই তো তুমি ফিল করবা, সেটাকে চাপ বলে মনে করবা। তা আমি মনে করি যে এই যে অংশটুকু, এইটা হচ্ছে এটার ওজন, ওজন ডাব্লু ইকুয়াল টু হবে হচ্ছে এফ, ইকুয়াল টু হবে হচ্ছে এমজি, নাকি? এর ওজনটুকুই বল, আর সেটাকে আমি এমজি হিসেবে ধরতে পারি। তো এই এই এমটা হবে এইটুকু অংশের পানির ভর। যদি এটার পানির ভর হচ্ছে এম হয়, তাহলে আমি এটার ওজন এমজি লিখতে পারি। এখন খেয়াল করো, এর আগে আমরা ঘনত্ব পড়ছিলাম, ঘনত্ব পড়ছিলাম রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? তাহলে এখান থেকে যদি আমি এম ইকুয়াল টু বের করতে চাই, রো ভি লিখতে পারি না? রো ভি লিখতে পারি না? Yes, sir. হ্যাঁ, তাহলে এখানে রো ভি, এম এর বদলে রো ভি জি লিখে দিলাম। আমি এম এর বদলে রো ভি লিখে দিলাম, আর এখানে জিটা লিখে দিলাম এই মানটা, মানে এখানে এম ইকুয়াল টু রো ভি বসাই দিচ্ছি। ওকে, এটুকু হচ্ছে আমি আগেই জানি আর কি। তো এখন ভি, ভি হচ্ছে এই অংশটুকুর আয়তন, ভি অংশটুকুর আয়তন। তো এই যে যেই নিচের যেই অংশটা, এটাকে যদি আমি এ ধরি ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল এ ধরি, আর এটার যে উচ্চতা যদি এইচ ধরি, তাহলে আমি এটার আয়তন এটা লিখতে পারবো। আয়তন ভি ইকুয়াল টু ক্ষেত্রফল গুণন উচ্চতা, এটা লিখতে পারবো না? এটা হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা। কারণ যে কোনো সিলিন্ডার আকৃতির বস্তুর ক্ষেত্রফলের সাথে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে তার উচ্চতাকে গুণ করলে তার আয়তন বের হয়, নাকি? আচ্ছা, ক্ষেত্রফলের সাথে উচ্চতাতে গুণ দিলে তার আয়তন বের হয়। ডাব্লু সমান এ এইচ, আমি এটা বলতেই পারি, নিচের ক্ষেত্রফল আর এই উচ্চতাটা, তাই না? তাহলে আমি এখানে এই এই ভি এর বদলে আমি এ এইচ বসাবো। তার মানে এখানে রো এ এইচ জি, এটা লিখতে পারি। এফ সমান এটা লিখতে পারি। এখন আমি চাপ সমান যেন কি পড়ছিলাম, আমি পড়ছিলাম চাপ সমান, চাপ ইকুয়াল টু পি ইকুয়াল টু পড়ছিলাম এফ বাই এ। হুম, তাহলে এই এফ সমান লেখা যায় হচ্ছে এইটা, এইখান থেকে যে অংশটা পেয়েছি, রো এ এইচ জি। আর নিচে তো এ রয়েই গেল, মানে নিচের এই রোটা রয়েই গেল। এখন এই এতে এতে কেটে যায় না? এতে এতে কেটে গেলে কি থাকে? এইচ রো জি, এটা থাকে না? এতে এতে কেটে যায়। তাহলে আমি কি বলতে পারি চাপ
পি ইকুয়াল টু এইচ রো জি, পানির মধ্যে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি, এটা আমি বলতে পারি না, এটাই আমাদের মেইন সূত্র। তার মানে এই অংশটা থেকে আমি কি ধারণা পাচ্ছি, কোনো বস্তুকে পানির মধ্যে ডুবাইলে সেই বস্তুটা যে চাপ ফিল করে বা পানির যে কোনো বিন্দুতে যে চাপটা অনুভূত হয় সেই চাপটা শুধুমাত্র ওই বিন্দুর গভীরতার উপর নির্ভর করে। গভীরতা, এই এইচ, এইচ মানে হচ্ছে গভীরতা, ওই বিন্দুর গভীরতা, ওই পানির ঘনত্ব, এই রো কিন্তু পানির ঘনত্ব, পানির ঘনত্ব, বুঝছো? আমি কিন্তু এই রোটা কিন্তু ওই বস্তুর ঘনত্ব না, পানির ঘনত্ব হিসেবে ক্যালকুলেট করেছি। আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, কর্ষজ ত্বরণ আগে। তার মানে কোনো তরলের মধ্যে চাপ, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, ওই পানি, ওই তরলের ঘনত্ব এবং ওই তরলের গভীরতার উপর নির্ভর করে, মানে ওই বিন্দুর গভীরতার উপর নির্ভর করে, তাই না? এখন আসো, এটা নিয়ে একটু কাজ আছে, সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, দেখো। তার মানে ধরো যে আমি যদি এখানে একটা তরল ভর্তি পাত্র আঁকি, আর এখানে যদি আমি তিনটা বিন্দু দেই, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, ধরো এইটার উচ্চতা হচ্ছে h1, এইটার উচ্চতা দিলাম h2, আর এই নিচেরটা হচ্ছে h3। তাহলে এখানে কোথায় চাপ বেশি হবে আমি বলতে পারবো? এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। কোন বিন্দুতে চাপের পরিমাণ বেশি হবে আমি বলতে পারবো না? আছো তোমরা? না না, আজকে দেখানো হবে না, তুমি হচ্ছে এটা কালকে ক্লাসে দেখানো হবে। এটা তুমি যদি এটাই হয় কালকে তো ক্লাসে দরকার না নেই। থাকলে? কালকে ক্লাসে না থাকলে পরে বুঝবা কখনো, কিন্তু আজকে দেখানো হবে না। তাহলে আমি চলে যাই। ঠিক আছে, সমস্যা নাই, যাও। টাটা। ওকে, তো খেয়াল করো, আমি আসলে যেটা দেখাতে চাচ্ছিলাম যে তোমার, আমি যদি কোনো তরলের মধ্যে বা কোনো তরলের মধ্যে চাপ নির্ণয় করতে চাই, তাহলে শুধুমাত্র মানে যদি নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট তরল হয়, যদি এটা হচ্ছে নির্দিষ্ট স্থান, মানে পি সমান এইচ রো জি, যেহেতু স্থান নির্দিষ্ট হইলে এটা তো ফিক্সড। হ্যাঁ, স্থান যদি নির্দিষ্ট হয় এটা ফিক্সড হয়ে যায়, তরল যদি নির্দিষ্ট হয় এটা হচ্ছে ফিক্সড হয়ে যায়, তাই না? তাহলে শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা, এটা কিন্তু উচ্চতা বলতে গভীরতা এটা। হ্যাঁ, এটাকে উল্টা, গভীরতা, এই গভীরতাটা সবসময় মাপা হবে তলের উপর থেকে এই পর্যন্ত, ঠিক আছে? নিচ থেকে কিন্তু কখনো না। তাই এটাকে উচ্চতাও বলা যায় না? উচ্চতা বলা যায়, কিন্তু উচ্চতা বললেও তুমি এটাকে মনে মনে ধরবা যে এটা আসলে গভীরতা। কারণ তোমাকে যদি কখনো এইরকম একটা চিত্র দিয়ে দেয়, তোমাকে যদি এইরকম একটা চিত্র দেয় যে পাত্রের, ধরো যে পাত্রটি পূর্ণ আছে, ধরো পাত্রের উচ্চতা হচ্ছে 10 মিটার, তাহলে তোমাকে বলল এই 3 মিটার, ঠিক এই বিন্দুতে চাপের মান কত? তাহলে কিভাবে বের করবো বলো তো? এই বিন্দুতে চাপের মান কত? পানি ভর্তি, পুরাটাই পানি ভর্তি আর কি। এই বিন্দুতে চাপের মান বের করতে হলে কি করতে হবে? আমাকে কি নিচের থেকে 3 মিটার নিলে চলবে? চলবে না, কিন্তু আমাকে নিতে হবে উপর থেকে, ক্যালকুলেট করতে হবে। তাহলে উপর থেকে মানে এইখানে এইচ হবে হচ্ছে টোটাল পাত্র মাইনাস 3, নিচে যেটুকু দেওয়া আছে, তাই না? এত মিটার ইকুয়াল টু 7 মিটার। তারপরে তুমি এটার চাপ বের করতে পারবা। তোমার হচ্ছে এইচ রো জি, আমরা জানি হচ্ছে এখানে এইচ হচ্ছে 7, রো হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000 মিটার, সরি 1000 কেজি পার মিটার কিউব। এটা একটু আমি দেখাবো। আর জি হচ্ছে 9.8, এটা গুণ করলে যা হবে। এখন দেখো, এখান থেকে আমাদের একটু ঘনত্বর বিষয়টা একটু ক্লিয়ার হইতে হবে। আর একটু আমাদের কিছু তরলের ঘনত্ব জানতে হবে। কিছু তরলের ঘনত্ব জানতে হবে। পানির ঘনত্ব, এগুলো লিখে দিছিলাম না লাস্ট দিন বাংলা ভাষণে? পানির ঘনত্ব রো অফ ডাব্লিউ ইকুয়াল টু
1000 কেজি পার মিটার কিউব। তারপর হচ্ছে কেরোসিনের 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 ঘনত্ব। আচ্ছা আমি একটা ফোন রিসিভ করি, দাঁড়াও তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ অরিহা বলো। ফ্রি টাইম তো কখন? কালকে আমি তো 4টা 5টা পর্যন্ত বিজি। ও ও আচ্ছা, 8টা থেকে 1টা না? আমার একটু দেখে জানাইতে হবে। আমি তোমাকে জানাচ্ছি, হ্যাঁ। এই আমাদের নেটের সমস্যা কেন? এখনো রাউটার নাই কেন? ঠিক আছে, আমি দেখে তোমাকে জানাচ্ছি। ওকে। হ্যাঁ, না না না, বলি না, তুমি ফোন দাও না, কাকার ইয়ে করো। সাবিবার তুমি যাও, কন্টাক্ট করে আসো। আর পড়ানোর মধ্যে এত ডিস্টারবেন্স হলে আমি হয়? পারতাম, আমি আছে কথা। না, আসলে একটা ক্লাসের মাঝে এত ডিস্টারবেন্স হলে মুশকিল। আর এখনই কেন? তার তাহমিনাকে অ্যাড দিবেন আরেকবার প্লিজ। কেন? এমনি ও ছিল, ভালো ছিল। তারপরে একদিন ওরা অ্যাড দিতে হবে না। ওর এই স্যার ক্লাস, এটা ঠিক না, ওর ক্লাস লাগবে না এগুলা। ও কালকে পরে না আসবে লাগলেও এখানে। দেন আপনি। স্যার থাকুক এমনিতেই। না, এই যে ঠিক আছে, আছে ওরা। এবার দেখো, কেরোসিনের ঘনত্ব। কেরোসিনের ঘনত্ব রো কে। আমাদের কথার দাম নাই স্যার। কেরোসিনের ঘনত্ব কত বলো? 800 কেজি পার মিটার কিউব। তারপর আরো কয়েকটা ঘনত্ব তোমাদের বলছিলাম না যে লাগবে, আর কি? পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব রো এইচ জি। আসলে মার্কারি পারদ হচ্ছে, পারদের পারদকে মার্কারি বলে, আর এটা হচ্ছে আণবিক সংকেত হচ্ছে এইচ জি, এর জন্য এইচ জি লিখলাম, রো এইচ জি। এটা হচ্ছে 13,000, কত? 13,600, 13,600 কেজি পার মিটার কিউব। বুঝতে পারছো? তার মানে আমাকে যদি যে কোনো বস্তুর যে কোনো তরলের মধ্যে ঘনত্ব নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমার এই রোটা ভিন্ন ভিন্ন হবে। জি তো সেম থাকবে, এইচ তো আমার ওই বস্তুর গভীরতা, আর হচ্ছে রোটা এখান থেকে আমরা বসাবো। আর এই রোগুলো মোটামুটি একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কখনো রো নাও দেওয়া থাকতে পারে, জেনারেলি দেওয়া থাকে, তারপরে কখনো কখনো নাও দেওয়া থাকতে পারে। ওকে, তাহলে এখন সামনে যাই। এই উরোবা কি আছো? ইয়েস স্যার। তোমরা কি এক্সিস্ট করতেছো? আচ্ছা ঠিক আছে। এখন আমাকে একটু বলো তো, এই ঘনত্বটা একটু ক্লিয়ার করে তারপরে এই যে আরেক তরলের ভেতরের চাপে আমরা আর কিছু জিনিসপত্র করতে হবে আমাকে। দেখো, ঘনত্ব নিয়ে কনসেপ্ট যদি বলো, যে তোমার আমি বললাম যে পানির ঘনত্ব বা কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, কেরোসিনের রো। আচ্ছা, কেরোসিনের ঘনত্ব বা কেরোসিনের রো এত বলতে কি বোঝায় আমাকে বলতে পারবা? বলতে কি বোঝায় এটা বলো তো আমাকে কেউ একজন। তানহা তো পারো মনে হয়, বলো। কেরোসিনের ঘনত্ব বা কেরোসিনের রো 800 কেজি পার মিটার কিউব বলতে কি বোঝায়? আমি বলছিলাম ঘনত্ব সমান কি? ঘনত্ব সমান, এটা লাস্ট ক্লাসে বলছিলাম আর কি, ভর বাই আয়তন, তাই না? তাই ঘনত্ব যদি ভর বাই আয়তন হয়, তাহলে কি? আবার একটু বাংলায় বলে দিয়েছিলাম যে একক আয়তনে বস্তুর ভর, তাই না? একক আয়তনে বস্তুর ভর, তাই না? তো একক আয়তনে বস্তুর ভরটাকে বলে হচ্ছে ঘনত্ব।
ঘনত্ব। তাহলে এখানে একক আয়তনে বস্তুর ভর ঘনত্ব যদি বলে, আমি 800 কেজি পার মিটার কিউবকে আমি এখানে এইভাবে প্রকাশ করতে পারি না। উপরে হচ্ছে 800 কেজি আর নিচে হচ্ছে 1 মিটার কিউব, এটাকেই তো আসলে ভাগ করে প্রকাশ করলে এটাই লেখা যায়, তাই নাকি? ক্লিয়ার কি না? Yes, sir. আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে আসলে 1 মিটার কিউব আয়তনের পারদের ভর হবে 800 কেজি। আমি পারদের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব বলতে এটা বোঝায় যে 1 মিটার কিউব আয়তনের কোনো পাত্রে যদি পারদ রাখা হয় তাহলে সেটার ভর হবে 800 কেজি। মানে বিষয়টা কি হবে, আমি যদি এমন একটা পাত্র বানাই তোমার, যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটাও হচ্ছে 1 মিটার, এটাও হচ্ছে 1 মিটার, এটাও হচ্ছে 1 মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি 1 মিটার হয় তাহলে এটার আয়তন হবে হচ্ছে 1 মিটার কিউব। তাহলে এই পাত্রটা যদি আমি পারদ দিয়ে পূর্ণ করি তাহলে এই পাত্রটার ওজন হবে হচ্ছে 800 কেজি। আমি যেটাকে পানি দিয়ে পূর্ণ করি তাহলে এটা হবে যে 1000 কেজি, নাকি? আমি যদি মার্কারি বা হচ্ছে তোমার পারদ দিয়ে পূর্ণ করি, পারদ দিয়ে পূর্ণ করছি তাহলে এটা হবে হচ্ছে 13,000 কেজি, 13,600 কেজি, নাকি? তাই তো আমাদের আগের ঘনত্ব অনুযায়ী তো তাই আসে। তোমার পারদ কতটা ভারী দেখছো? এটা কোথায় হচ্ছে 800 কেজি আর এটা 13,000 কেজি। পানি হচ্ছে 1000 কেজি, এটা হচ্ছে 13,000 কেজি, পানির থেকে 13.6 গুণ ভারী। তাইলে আমাকে বলতে পারো, আমি যদি কেরোসিনের এত আর পানি হচ্ছে কত, পানির ক্ষেত্রে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তোমাদের এগুলো তো মনে দেখাইছি যে কেরোসিন আর পানি যদি আমি মিক্স করি তাহলে কি পানি কি কেরোসিন মিক্স হবে কখনো? না স্যার, তাহলে কি হবে? No. ঘটনা কি হবে? পানি নিচে থাকবে, কেরোসিন উপরে থাকবে। হ্যাঁ, পানি নিচে থাকবে, কেরোসিন উপরে থাকবে, কারণ কেরোসিনের ঘনত্ব কম, কারণ ঘনত্বের উপর ডিপেন্ড করে কোনো বস্তু কার মধ্যে ভাসবে আর কার মধ্যে ডুববে। ঠিক আছে, এখন তাইলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমাকে এটা একটু বেরি করে দাও তো। এটা ধরো যে তোমার পঞ্চাশ মিটার আচ্ছা, এখন আমাকে অন্তত একটা এই বি বিন্দুর পানির চাপ, বি বিন্দুতে, আচ্ছা বি বিন্দুতে পারদের চাপ কত, এটা আমাকে একটু বের করে আমাকে বলো তো। 2 মিনিট 3 মিনিট সময় নাও, 5 মিনিট সময় নাও, যাও ক্যালকুলেটরে করে শর্টকাটে করে আসলে আমাকে উত্তরটা বলো। বি বিন্দুতে পারদের চাপ কত হবে? বি বিন্দুতে পারদের চাপ কত হবে? 9.8 তারপরে হচ্ছে কি হয়ে গেছে? তো 9.8 তারপর 8টা 0 দেন 4 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 4 আসে। তাই, আচ্ছা আমি তাহলে একটু দেখাই। পি ইকুয়াল টু হচ্ছে কি হবে, এইচ রো জি। এখানে এইচ কত ধরেছো? এইচ কত? 10
এইচ হচ্ছে 10, রাইট, এইচ 10। আর রো 1000 13,600। পারদের বলছি না, এটা কি পারদের? পারদের রো কত? পারদের রো 13600 সরি স্যার 13,600। ঠিক আছে, এবার হচ্ছে 9.8, এইটা হবে, এইটা করলে যেটা হবে সেটা হবে উত্তর। মানে স্যার হ্যাঁ বলো। উচ্চতা তাহলে 40 হবে না, হাইট যেটা? না, আমি বলছি সব সময় আমরা তরলের মধ্যে উচ্চতা বা গভীরতা নির্ণয় করব হচ্ছে তরলের উপর থেকে, উপর থেকে, তরলের উপর থেকে। বুঝতে পারছো? গভীরতা সবসময় নির্ণয় করব তরলের উপর থেকে। ঠিক আছে, মানে এইটা হবে Okay, sir. 10। ঠিক আছে, যে কোনো জায়গায় মানে তরলের ক্ষেত্রে গভীরতা বা উচ্চতা নির্ণয় করতে হবে তরলের উপরি পৃষ্ঠ থেকে। তোমাদের হ্যাঁ করো এটা। বলো। পিৎজা হাট, I don't know. তা এটা কি আঁকতেছেন? আচ্ছা, ওটা আঁকতেছি। ওটা এটা করছো, এটা করা হয়ে গেলে এটা আসলে এটা এটা বোঝাবো আর কি। এটা কি তোমার এটা হচ্ছে পাবা এই ডোমিনোস পিৎজা আছে তো এই যে ইয়েতে এডব্লিউএস এর মধ্যে। হুম হুম হুম। তোরে দিছে যাই না, প্রাইস তো ভালোই। না না, লেট হবে আধা ঘন্টা। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? ইয়েস স্যার আচ্ছা, আমি লাস্ট দিন তোমাদের একটা কথা মনে হয় বলছিলাম যে আমাদের যে ওই যে যখন আমরা বাসায় পানির ট্যাপ ছাড়ি, পানির ট্যাপ ছাড়লে তোমরা খেয়াল করছো তোমরা যদি সব নিচে থেকে উপরের তলায় পানির চাপ হ্যাঁ কম হ্যাঁ থাকে। হ্যাঁ, নিচের তালাতে অনেক প্রেসারে অনেক ফ্লোতে পানি পড়ে নিচের তালাতে, আর উপরের তলার দিকে অনেক লো প্রেসারে মানে আস্তে আস্তে পানির ট্যাপ দিয়ে পানি পড়ে। এটা খেয়াল করছো? দেখবে যে কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি একতলা বিল্ডিংয়ে ঘুরতে যাও বা তোমার ধরো উপরের দিকের তলাতে ঘুরতে যাও, তখন দেখবা যে পানির ফ্লোটা খুবই কম। আর তোমার বাসাটা যদি নিচের তলায় হয় বা নিচের দিকে হয়, সেক্ষেত্রে পানির ফ্লোটা বেশি। তো কেন বেশি কম হয় এটা? এটা আসলে পুরোটাই হচ্ছে চাপের ব্যাপার। চাপ পি ইকুয়াল টু এইচ রোজি এর বিষয়। এই রোজি তো ফিক্সড থাকে, কারণ পানির জন্য রো ফিক্সড আর স্থানের জন্য জি ফিক্সড। হ্যাঁ, তাহলে শুধুমাত্র এইচের ওপর ডিপেন্ড করে। এখন তুমি উপর থেকে যত নিচের দিকে নামবা, উপর থেকে একদম পানি যেখানে আছে পানির থেকে যত নিচের দিকে নামবা, তত তো এইচের মানটা বাড়তে থাকে। এখানে এইচের মান 1, এখানে এইচের মান 1, এখানে এইচের মান 1, এখানে আরেক 1। হ্যাঁ, তো আমাকে এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা মানে এইটা সেকেন্ড ফ্লোরে, দ্বিতীয় তলায় পানির চাপ কত বের করে দাও তো। দ্বিতীয় তলায় পানির চাপ কত, এটা বের করতে পারবা? দ্বিতীয় তলায় পানির চাপ এই বিল্ডিংয়ের, এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পানির চাপ কত? সেক্ষেত্রে আমি উচ্চতাকে কত ধরবো, আমাকে এটা বলো। কে আগে বলতে পারো দেখি? স্যার 20 না? হুম, 20 হবে না? দ্বিতীয় তলায় জি। দ্বিতীয় তলা মানে কি এইটা, তাই না? এইটা হলে ট্যাপটা ধরবা একদম নিচের দিকে,
ট্যাপটা ধরবা একদম নিচে, এবার দেখো কত হয়। তাহলে 10, হুম, তাহলে 10 হবে। উচ্চতা এইচ। হুম। স্যার 30। উচ্চতা কোথা থেকে নির্ণয় করতে হয়? উচ্চতা কিন্তু উপর থেকে নির্ণয় করতে হয়, উপর থেকে। সরি, তাহলে উপর থেকে 30 হবে, 30। উপর থেকে 30 হবে, তাই না? 30 মনে হচ্ছে, তাই তো? 30-এর পক্ষে কে কে? আমি আচ্ছা, কিন্তু তোমরা কি এখানে খেয়াল করছো এই যে একটা পানির ট্যাঙ্ক আঁকা আছে এখানে, একটা পানি যেটার মধ্যে থাকে এই ট্যাঙ্কটা আঁকা আছে এখানে, ধরো এই যে গাজী ট্যাঙ্ক, খেয়াল করছো? এই জি স্যার। ট্যাঙ্কের আবার উচ্চতা দেওয়া আছে। এখন আমার ঠিক পানি যেখানে থাকে সেই উচ্চতা থেকে আমাকে ধরতে হবে না হাইট? 33 হবে তাহলে স্যার। রাইট। তাহলে আমি যদি দ্বিতীয় তলা ভাবি, মানে দ্বিতীয় তলা মানে এইটা যদি হয়, তাহলে আসলে আমার উচ্চতা ধরতে হবে এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? তার মানে 10, 20, 30, 30 আর এটা 3, 33। ক্লিয়ার? তার মানে দ্বিতীয় তলায় পানির এইচ হবে 33 মিটার। এখন যদি কখনো তোমাকে বলে, এটা বুঝছো? এটা এটা করে ফেলো, এই দ্বিতীয় তলায় পানির চাপ করো। স্যার পয়েন্ট আসার কথা না? হুম, পয়েন্ট আসবে, পয়েন্টই আসবে। স্যার পানির ঘনত্ব তো 1000 না? 1000, হ্যাঁ হ্যাঁ। স্যার হার্ট, দুইটাই ভালো। হ্যাঁ বলো। স্যার আমার তো এসেছে হচ্ছে 323,400। হ্যাঁ, কি করছো এখানে? এখানে করেছো হচ্ছে স্যার তোমার আমারও সেম আসবে। সেম, তাহলে ঠিক আছে। এইচ, এখানে এইচ ধরবা হচ্ছে তোমার 33, আর এটা হচ্ছে পানি হচ্ছে 1000, আর জি হচ্ছে 9.8। তাহলে এটাই হচ্ছে তোমার দ্বিতীয় তলায় পানির চাপ। ঠিক আছে? দ্বিতীয় তলায় পি। আচ্ছা, দ্বিতীয় তলায় পানির চাপ এটা। এখন যদি তোমাকে বলতো, মানে এই সেম প্রশ্ন তোমাকে বলছে যে আমার আমার পানির ট্যাঙ্কটা অর্ধপূর্ণ পানির ট্যাঙ্ক হলে, অর্ধপূর্ণ পানির ট্যাঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় তলায় পানির চাপ, অর্ধপূর্ণ পূর্ণ ট্যাঙ্ক এর ক্ষেত্রে দ্বিতীয় তলায় পানির চাপ কত? এটা কিভাবে বের করব? ট্যাঙ্কটা যদি অর্ধপূর্ণ থাকে তাহলে কি হবে? পানি এখানে কমে যাবে না? এটার উচ্চতা কত হবে? 1.5 মিটার। তাহলে তো হ্যাঁ ওইটাই। হ্যাঁ, তারপর এটাকে আবার ঠিক একইভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি মোটামুটি ঠিক থাকে আমার মতে, অনলাইনে তো আর বেশি খাওয়া যাবে না বাসা বন্ধ জি। নিলে। হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করছে গো। আচ্ছা আচ্ছা সিন ঠিক, না করে রেখে দিতে। আচ্ছা ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমাদের আপাতত এই দুইটা ক্লিয়ার থাকলে, মানে রিয়া বা তোমার হচ্ছে তানহা, তোমরা তো মনে হয় এই ক্লাসটা করছো, তো তোমাদের তো খুব বেশি কিছু এক্সট্রা জানো নাই। আর্কিমিডিসের সূত্র বা প্লবতে এগুলা একদম ফিজিক্যাল ক্লাসেই, তোমার অফলাইন ক্লাসেই আসলে ইয়ে করতে হবে, মানে বোঝাইতে হবে। তো এইটুকুতে যদি সমস্যা না থাকে আমরা আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। বুঝতে পারছো? তোমরা এখানে এই রিলেটেড কিছু ম্যাথ আছে, এই রিলেটেড বইয়ের মধ্যে দু একটা ম্যাথ পাবা, কয়েকটা পানির চাপ বের করতে বলছে, মানে চাপ বের করতে বলছে, আর আমিও দেখি কিছু ম্যাথ পেলে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? এগুলো বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝলে হবে। দেন ঠিক
ঠিক আছে, নেক্সট ক্লাস তোমার এই সোমবারে পরশুদিন। স্যার তাহলে